ছোটোবেলায় আমরা প্যারাগ্রাফ লিখতাম না, যে ডোমেস্টিকেশন অফ অ্যানিমালস, মানে কাউ নিয়ে, ডগ নিয়ে, হেনা তেনা নিয়ে। আমার না আজকে আমি আমার ব্যাটা আর কি ছোটো ভাই এসেছিলো, তো তাকে একটুখানি এইসব পড়াচ্ছিলাম। তা আমার না মানে তাকে পড়াতে পড়াতে এই প্যারাগ্রাফ লেখাতে লেখাতে আমার হঠাৎ করে না এই জিনিসটা হঠাৎ করে মনে পড়ে গেল, মানে বাস্তব ক্ষেত্রে আমরা যে হিউম্যান, আমরাও তো ডোমেস্টিকেটেড। কেন ডোমেস্টিকেটেড আমি পুরো ভিডিওটা করব, তোমরা বেশ ইন্টারেস্টিং ভিডিও আমার যেটা মনে হয়। তোমরা আর কি ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবে যে অনেক কিছু হয় না, ক্ল্যারিটি মানে মনের মধ্যে বাড়বে। তখন আমার ভিডিওর কাজই হচ্ছে যেসব নিয়ে কথা হয় না সেসব নিয়ে কথা বলা। তো আজকের ভিডিওটা টক্সিক না, আরামসে হেডফোন লাগিয়ে একদম মন দিয়ে পুরোপুরি শোনো। তো ডোমেস্টিকেশন মানেটা কি? ডোমেস্টিকেশন মানে যেমন ধরো আমার কিন্তু মানে আমার গরুর খুব শখ, মানে যারা ওল্ড অডিয়েন্স ও সাবস্ক্রাইবার তারা মোটামুটি জানে আমার গরু খুব ভালো লাগে। মানে ভালো লাগে মানে এরম না যে গরু আমার মা, গরু আমার হ্যাঁ না, ওরম কিছু না ভাই। আমার ভালো লাগে গরু হচ্ছে দুধ দেবে, প্রত্যেকদিন আমি 2 লিটার করে দুধ খেতে পারবো, 2 লিটার করে দুধ খেয়ে 50টা পুশ-আপ করতে পারবো। এই জন্য আমার গরু খুব ভালো লাগে, আর গরুর দুধ আমার বরাবরই পছন্দ। তো আলটিমেটলি এই যে আমরা যেসব, তোমরা জানো কি না জানি না, আমাদের দেশি গরু কিন্তু প্রচুর দুধ দিতে পারে। মানে ধরো গির গরু একটা প্রজাতি আছে আর কি, যেমন বুলডগ আছে না, যেমন কুত্তাদের মধ্যে বুলডগ, অ্যালসেশিয়ান ওরকম টাইপের। তো গরুরও কিছু কিছু প্রজাতি রয়েছে, গির গরু, থারপারকার, সাহিওয়াল, এই যে গরুর যে কিছু কিছু প্রজাতিগুলো রয়েছে, দেশি গরুর প্রজাতি, এরা প্রচুর পরিমাণে দুধ দিতে পারে। মানে গির গরু তো মনে হয় এক দিনে প্রায় 20 লিটার 25 লিটার দুধ দেয়, যদি সেরকম মানে আর কি গুড কোয়ালিটির হয় না, নাসল লাগার একদম জিন যদি খুব ভালো হয়। এবার এই জিনিসগুলো কী করে হয়েছে? বিকজ হিউম্যান মানে মানে কী বলে একদম মানে সঠিক স্পাম আর কি মানে গরুর ইয়ের মধ্যে দিয়ে ওটাকে সঠিকভাবে ডোমেস্টিকেট করেছে ওরকমভাবে, যাতে গরু ন্যাচারালি কোনো গরু এত পরিমাণে দুধ পয়দা করতে পারে না, কিন্তু হিউম্যান ওটাকে প্রসেস করেছে, প্রসেস করে 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 এখন গির গরু এমন এমন জায়গায় এসেছে যেখানে একটা গির গরু ভালো প্রজাতির হলে 20 লিটার পার ডে দুধ দিতে পারে। তো বুঝতে পারছো তো এখানে গরুর প্রসঙ্গটা আসলাম কেন? তো আলটিমেটলি ওরা এইভাবে ডোমেস্টিকেট করা হয়েছে এদেরকে আর কি, ঠিক আছে? তো সেরকমভাবে আমাদের বাস্তব জীবনও তুমি দেখো, আমরা যে পড়াশুনো করছি, আমরা যাই করছি, ছেলেরা করছি, মেয়েরা করছি, সব কিছু আমাদেরও কিন্তু সোসাইটি কোনো না কোনোভাবে তাদের ফায়দার জন্য আমাদেরকে ডোমেস্টিকেট করছে। মানে ধরো ডোমেস্টিকেশন, এই পৃথিবীতে তোমার থাকতে গেলে ডোমেস্টিকেট তো তোমাকে হতেই হবে। কিন্তু আমার কথা ওই যে ডোমেস্টিকেশন, মানে ধরো গরুর যে মানে বাস্তবে যদি এখন ভেগানদের মতন কথাই বলতে যাই যে আমরা গরুদেরকে ডোমেস্টিকেট করছি হ্যানা তেনা, যে গরুর তো কোনো ফায়দা নেই, ফায়দা তো আমাদের না। কিন্তু মানুষকেও ঠিক আছে, যে আমরা যেহেতু হিউম্যান সব থেকে আর কি অ্যাডভান্স প্রজাতি, তো আমরা তো সব কিছুকে মানে আর কি মানে ইউটিলাইজ করবোই না নিজের ফায়দার জন্য। কিন্তু তুমি ভাবো বিইং এ হিউম্যান, আমরাও কোনো না কোনোভাবে সোসাইটির থেকে বলো, ফ্যামিলির থেকে বলো, পুরো সিস্টেমের থেকে আমরা ডোমেস্টিকেট হচ্ছি আমাদের ফায়দার জন্য না। একটা গরু যেমন মনুষ্য জাতির ফায়দার জন্য নিজের শরীরটাকে নষ্ট করছে বারবার প্রেগনেন্ট হয়ে, হিউম্যানরাও ঠিক তেমন, ছেলে বলো কি মেয়ে বলো, আমি পুরো ডিটেলসে আসছি, আমরাও ডোমেস্টিকেট হচ্ছি আমাদের নিজেদের ফায়দার জন্য না। মানে ডোমেস্টিকেশনটা যদি আমাদের ফায়দার জন্য হতো খুব ভালো ছিল, কিন্তু ফায়দাটা হচ্ছে অন্য কারোর ফায়দার জন্য। কিন্তু সেটা আমরা ঠিক গরুরা যেমন বুঝতে পারে না, যে ওদের গরুরা ভাবছে কি মালিক আমাকে খাবার দিচ্ছে, দিচ্ছে, ভাই আমি বিন্দাস আছি পুরোপুরি, আমার জীবনে ওর টেনশন নেই। এদিকে মালিক যে বারবার প্রেগনেন্ট করিয়ে তো জীবন বরবাদ করছে, সে কিন্তু বোঝে না। মনুষ্য জীবনও ঠিক সেরকম হচ্ছে। তো নোটিস করে দেখো, এই আজকের যুগে আমি যেমন অনেকগুলো উদাহরণ দেবো। তো প্রথম যে পয়েন্টটা আমার যেটা মনে হয়, এই আজকের যুগে ধরো বিয়েতে সবথেকে বড় সমস্যা কেন হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সমস্যা মানে এখনকার যুগে যেটা হচ্ছে মেয়েদের থেকে বেশি সমস্যা হয়ে যাচ্ছে। তুমি একটা জিনিস ভাবো, এই যে ওম্যানকে ডোমেস্টিকেট কেমনভাবে করা হচ্ছে, এটাকে সবার আগে মানে সিস্টেম ওম্যানকে যেভাবে ডোমেস্টিকেট করছে, তখন ম্যাক্সিমাম বাবা আমাদের তো ওরকম বুদ্ধি থাকে না যে সিস্টেম হ্যানা ত্যানা এইসব বোঝে না আর কি। তো যাই হোক, যেভাবে স্রোত বয় সেইভাবে চলে যায়। আর খুব গুটি কত মেয়েরা আছে তাদের নিজেদের বুদ্ধি বুঝে যায় যে আমি কী আমার করা উচিত কী করা উচিত না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হচ্ছে, মেয়েদেরকে কীভাবেই মানে আর কি ডোমেস্টিকেট করা হচ্ছে। মেয়েদেরকে যেমন ছেলেদেরকে আমরা বলি ছেলেরা এটিএম মেশিন হিসেবে ব্যবহার করা হচ্ছে, এটা তো সত্যি কথা, এটিএম যুগ যুগ ধরে হয়ে আসছে, ঠিক আছে। কিন্তু মেয়েদেরকে এখন কীভাবে ব্যবহার করা হচ্ছে, মেয়েদেরকে এটিএম হিসেবে ব্যবহার করা হচ্ছে। তুমি দেখবে আজকালকার যুগে আর কি মানে মেয়েকে বাবা মা পড়ায় কেন, মেয়ে আমার বুড়ো বয়সের আর কি আমাকে দেখবে, মানে বুঝতে পারছো, মেয়েদেরকে এটিএম, আর সেটা মেয়েরা খুব গর্ববোধ করছে, ভালো কথা। কিন্তু ভালো কথা, তোমার বাপ যেভাবে তোমাকে পড়াচ্ছে না, তুমি জীবনে কিচ্ছু শিখতে পারবে না। তো আসছি সেই গল্পে, তো মেয়েরা আর কি এটিএম মেশিন হিসেবে ইউজ করছে। মেয়েদেরকে ছোটোবেলার থেকে মেয়েরা যে স্কুলে পড়ে, যখনকার স্কুল টিচার তাকে ছোটোবেলার থেকে মাইন্ডের মধ্যে অ্যাক্টিভিস্ট বানিয়ে দিচ্ছে, যে ম্যানদের বিরুদ্ধে অ্যাক্টিভিস্ট হয়ে তোমাকে থাকতে হবে, বুঝতে পারছো। আর তোমাকে মানে তুমি ওটার যোগ্য হও কি না হও, ইউ আর এ কুইন অফ দ্য ওয়ার্ল্ড। মানে এই যে মেয়েদের যে এরকমভাবে ডোমেস্টিকেট করা হচ্ছে, একটা জিনিস ভাবো,
এই মেয়েটা ধরো প্রচণ্ড সুন্দরী, এই মেয়েটা পড়াশোনায়ও ভালো, এই মেয়েটার ক্যারেক্টারও ভালো, আর এই মেয়েটা একদম মানে পেতনির মতন দেখতে, পুরো বিশ্রী মার্কা দেখতে, ঠিক আছে, বুঝতে পারছো তো, এই মেয়েটার ব্যবহারও ঠিক না। কিন্তু সোসাইটি ডোমেস্টিকেট মেয়েদেরকে কেমন করেছে, বোথ আর ইকুয়াল। হাউ 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 বোথ ওম্যান ক্যান বি ইকুয়াল। তার রূপটাই যখন ভালো পায়নি, কিন্তু যখন শ্বশুরবাড়িতে যাচ্ছে, এই সুন্দরী মেয়েটা যখন দেখবে, মানে এটা আমি তো অনেক নোটিস করে দিয়েছি, ধরো এইটা যদি সুন্দরী মেয়ে হয়, ওই একটা সিনেমা আছে না, মানে ওই ঋত্বিক রোশনের ওই বু, কারিনা কাপুরের বু, কি যেন কোন সিনেমাটা জানো আর কি, অনেক পুরনো, ওই কভি খুশি কভি গমের, তো বু দেখবে কারিনা কাপুর সব থেকে সুন্দরী ওদের ইয়ের মধ্যে, আর এই দুখানার যে ওর পাশের যে বান্ধবীগুলো থাকে ওগুলো একটু কুৎসিত টাইপের থাকে। এবার মানে ওই বান্ধবীগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে নোটিস করবে, সুন্দরী মেয়েদের বান্ধবীগুলোও পাবে যে যে পরিমাণে অ্যাটেনশান পাচ্ছে, যে পরিমাণে বিয়ের পর স্বামীর থেকে ভালোবাসা পাচ্ছে, বা পরিবার থেকে সমাজ থেকে ভালোবাসা পাচ্ছে, সেই ডিজার্ভ করে। কিন্তু একে আগেকার যুগে কী হতো, আগেকার যুগে না প্রত্যেকটা মেয়ের, মানে প্রত্যেকটা মেয়ে বলো ছেলে বলো, অকাত খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হতো। কিন্তু এখন যেটা হচ্ছে ইকুয়ালিটির যুগে, এভরিওয়ান ইজ ইকুয়াল, এভরিওয়ান কান্ট বি ইকুয়াল, ইট ইজ ইম্পসিবল। যে মেয়ে সব, যে মানে যে ছেলে বা যে মেয়ে সব দিক থেকে বেটার, সে সবসময় বেটারভাবে সব কিছু পাবে। বুঝতে পারছো তো আমি গল্পটা কী বলতে চাইছি? কিন্তু এখনকার মেয়েদেরকে ডোমেস্টিকেট করা হচ্ছে, ইকুয়ালিটি ডোমেস্টিকেশান, মেয়েটাকে এটিএম মেশিন বানানো হচ্ছে, মেয়েটাকে ছোটোবেলা থেকে অ্যাক্টিভিস্ট বানানো হচ্ছে, যে ওই মেয়েটা যদি মানে আমি কেন ওই অ্যাটেনশান পাচ্ছি না, আমি কেন এই রাইটস পাচ্ছি না, ছেলেরা যদি পাই আমি কেন এটা পাচ্ছি না। তো আলটিমেটলি যেটা প্রবলেম ম্যারেজের ক্ষেত্রে এখন কেন হচ্ছে, যে মেয়েদেরকে মানে একটা জিনিস ভাবো, তুমি চাকরি কতদিন করবে, ধরো এখনকার মেয়েদের তো চাকরি করার জন্য মানে কোনো বাবা মা তো অত বুদ্ধিমান না যে মেয়েকে আমি বিজনেস ওম্যান বানাবো বলে সেইভাবে মানুষ করছে। ম্যাক্সিমাম বাবা মা মেয়েকে চাকর হওয়ার জন্য, চাকরি করার জন্য ভিডিও মানে মানে ডোমেস্টিকেট করছে। একটা জিনিস ভাবো, চাকরি তুমি কদিন করবে, কটা মেয়ে সরকারি চাকরি পাবে, আর কটা মেয়ে প্রাইভেটে চাকরি কত বছর করবে, 10 বছর করবে, 20 বছর করবে, চলো 30 বছর করে নিল, 60 বছরে তো মারা যাচ্ছে না। একটা মেয়ের বিবাহিত জীবন চলবে একদম 90 বছর অবধি, এখনকার মেয়ে 80-90 বছর অবধি বাঁচবে। তাহলে ভাবো যে যদি আমি ধরেও নিই এখনকার একটা মেয়ে 25 বছরে বিয়ে করে নিচ্ছে, সে মরবে 80 বছর বয়সে, এই যে তোমার 55 বছরের যে গ্যাপ, সে 55 বছর মানে সেদিন 30 বছরের জব, আমি কিন্তু বলছি কেউ তো ম্যাক্সিমাম তো কেউ জব পাবে না, ফিউচারে যে যুগ আছে, তবুও আমি ধরে নিলাম 30 বছরের জব ভার্সেস 55 বছরের ম্যারেজ। তাহলে কোনটা বেশি ইম্পর্টেন্ট মানুষের জীবনে, জব বেশি ইম্পর্টেন্ট না ম্যারেজ বেশি ইম্পর্টেন্ট? আমি বলবো দুটোই বেশি ইম্পর্টেন্ট, কিন্তু ম্যারেজ জবের থেকেও বেশি ইম্পর্টেন্ট। মানে জবের জন্য, ইনকামের জন্য যতটা পরিমাণে ডোমেস্টিকেট করা উচিত, তার থেকে বড় এইটাই যদি আমি ফেলও হই, ম্যারেজ যে 55 বছর আমাকে মানে সুন্দরভাবে সুখী জীবন দিতে পারে, তার জন্য যে ডোমেস্টিকেশন ইম্পর্টেন্ট, মেয়েদেরকে এটা শেখানোই হচ্ছে না। মানে বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? মানে সিম্পল জিনিস ভাবো, আমি লেমেন ল্যাঙ্গুয়েজে যদি বলি, ধরো একটা সুন্দরী মেয়ে, সে তার স্বামীর থেকে যে পরিমাণে অ্যাটেনশান পাবে, যে পরিমাণে ভালোবাসা পাবে, আর যদি মেয়েটা ক্যারেক্টারও ভালো হয়, যে পরিমাণে সব কিছু পাবে, এবার সে অটোমেটিক্যালি সব কিছু পাবে, মানে এটা লাক বলো যাই বলো, বিকজ তার রূপের জন্যে। কিন্তু ধরো কোনো মেয়ে যদি বিচ্ছিরি পেতনির মতন একটা বিচ্ছিরি মার্কা দেখতে হয়, যাকে দেখলেই ভালো লাগে না, এবার ধরো সব ছেলে আমাদের মতো, সব ছেলেই কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করবে, সব ছেলেই যে রূপের পিছনে ছোটে এটা কিন্তু হয় না, প্রচুর ছেলে রূপের জন্য ছোটে না। যেমন আগে লাস্ট ভিডিও আমি বলেছিলাম, আগেকার যুগে কী হতো, যারা খুব দেখতে বাজে ছিল সেসব মেয়েগুলো নর্মাল ছোটোখাটো ডাউরি দিয়ে, নর্মাল যারা মানে আর কি জীবনে বিজনেস করতে চাইতো বা কিছু করতে চাইতো, যাদের রূপ অতটা ম্যাটার করে না, সেসব মেয়েদেরকে বিয়ে করে নিত। কিন্তু যতই বিয়ে করে নিই, যতই সে ছেলেটাও তো যেন সেরকম টাইপের দেখতে হতো না, তাকে বিয়ে করে নিত। কিন্তু একটা সুন্দরী বা তার বান্ধবী যে পরিমাণে অ্যাটেনশান পাবে পুরো জীবন, কিন্তু সেই পরিমাণে অ্যাটেনশান পাবে না। কিন্তু একে সেইভাবে শেখানো হতো যে কীভাবে তার যেহেতু ভগবান ওই জিনিসগুলো তাকে দেয়নি, কিন্তু তা সত্ত্বেও তার লাইফটা কী করে সে তার বিহেভিয়ারের মাধ্যমে, সে তার কর্মের দ্বারা, সেটা রান্নাবান্না হোক, ঘর সংসার মেনটেন করা হোক, বা সে তার স্বামীর পাশে থাকাও, এই বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, আমি ছোটো উদাহরণ দিচ্ছি, এর মাধ্যমে সে কী করে তার নিজের ম্যারেজ লাইফকে বেটার করতে পারে। কিন্তু তোমার মনে হয় এখনকার কোনো এডুকেশান, এখনকার কোনো বাবা মা, এখনকার কোনো কিছু মেয়েদেরকে কোনভাবে ডোমেস্টিকেট করছে? আমি এই কমেন্ট সেকশন সবাই রিপ্লাই চাই, মেয়েদেরকে চাকর বানানোর জন্য ডোমেস্টিকেট করা হচ্ছে, মেয়েদেরকে অ্যাক্টিভিস্ট বানানোর জন্য ডোমেস্টিকেট করা হচ্ছে, মেয়েদেরকে মিসঅ্যান্ড্রি আইডিওলজি পুরুষ ঘৃণা ছড়ানোর জন্য তাকে আর কি মানে ডোমেস্টিকেট করা হচ্ছে, তাকে তার লাইফে ম্যারেজ মেটেরিয়াল বানানোই হচ্ছে না। এবার ছেলেদের দেখো, ছেলেদের কী সমস্যা হচ্ছে এখন, আগেকার যুগে মানে ছেলেদের মধ্যে ছেলেরা টেস্টোস্টেরন নিয়ে জন্মগ্রহণ করে। একটা ছেলে 10 ঘন্টা ধরে পড়াশুনো করা, মানে আমি সেদিন একটা ইউটিউবে ভিডিও দেখছি, মানে হয় না যে রাত্রেবেলা ঘুম আসে না, তখন একটু মোবাইলে একটু স্ক্রোল করি শর্টস, তো ওখানে আমি একটা দেখছি 40 বছরের বা 45 বছরের আঙ্কেল হবে,
সে মানে মোবাইলে কিউআর কোড এরকম একটা লিখে রেখে দিয়েছে, আর এরকম একটা বই খাতা নিয়ে দেখছি ওই আঙ্কেলটা পড়ছে আর বলছে যে আমাকে আর কি টাকাটা পাঠাও, আমার পড়াশুনো করার জন্য দরকার। আমি জানি না ওটা ফ্রড হতে পারে, কী হতে পারে, আই ডোন্ট নো, আমি জানতেও চাই না। আমি কিছু কিছু, এবার তুমি ভাবো, নোটিস করো কেমনভাবে তাকে ডোমেস্টিকেট করা হয়েছে। ওই মানে তার বিং এ ম্যান, বিং এ মানে কী বলে, মানে টেস্টোস্টেরন থাকা সত্ত্বেও বিং এ ম্যান তোমার একবার লজ্জাও লাগছে না যে আমি কারোর থেকে টাকা চাইবো, এরকম ভিখারির মতন টাকা চাইবো? এটা কেন হচ্ছে? বিকজ সোসাইটি মেয়ে ছেলেদেরকে ওইভাবে ডোমেস্টিকেটই করেনি যে বিং এ ম্যান তোমার কি মানে মানে কী বলে, তোমার সমস্ত বাধা অতিক্রম করে তোমার জীবনে সব কিছু মানে যে জোয়ার করতে হবে, এই জিনিসটাই সোসাইটিকে তোমাকে যাচ্ছে। সোসাইটি তোমাকে কী শেখাচ্ছে ছোটোবেলার থেকে তোমাকে স্কুলে আমি একটা সিরিজ পাবো, মানে আমার যেটা কথা, এই ধরনের ডোমেস্টিকেশন যদি, আমি যে মেয়েদের কথাটা বললাম, এইসব মেয়েদের ডোমেস্টিকেশন যদি মেয়েদের জীবনে সুখ আনতো তো খুব ভালো ছিল, কিন্তু হচ্ছে তো না। মেয়েরা যাদের ভীষণ মেয়েদের বুদ্ধি আছে তারা আইডেন্টিফাই করতে পারছে। এবার ছেলেদের ক্ষেত্রে পাবো, আমি আমার স্কুলের কথাই বলি। এই যে এখন প্রত্যেকটা স্কুলে বা আমাদের সময় স্কুলে যে সকালে ভাই মানে নাকুনি চুনি খেয়ে হাগা, মানে সঠিকভাবে তো হাগাও হতো না, সেই অবস্থায় স্কুলে চলে যেতাম 10টার সময়। ওখানে গিয়ে রোদ্দুরের মধ্যে, গরমকালে ভাই টাক ফাটা রোদ্দুরের মধ্যে আমাকে প্রেয়ার করতে হতো। কোন না কবি কে একটা বাংলা গান লিখে গেছে, বাংলা কবিতা লিখে গেছে, আমাকে ভাই 10 মিনিট 15 মিনিট ধরে রোদ্দুরের মধ্যে ওই কবিতা, ওই প্রেয়ার না কি হয়, ওই প্রার্থনা করতে হতো, প্রেয়ার করতে হতো। কেন? কেউ জিজ্ঞেস করেছে কখনো কেন ওই প্রার্থনা করবো? ওই 10 মিনিট রোদ্দুরে ঘাম জড়িয়ে আমি কী ছিঁড়ে নেবো জীবনে বলো? আলটিমেটলি তোমাকে ডোমেস্টিকেট করা হচ্ছে যে ইউ আর এ সার্ভেন্ট। তোমার ওপরের যে সিস্টেম, মানে ওপরের স্কুলের সিস্টেমে যে মাস্টার্স, সে তোমাকে যেটা বলবে তুমি মুখ বুঝে মানে মানে তুমি শুনবে। তুমি এবার কোনো কথা আমি তখন তো আর আমরা তো বুঝতাম না, এখন বুঝি। এবার কোনো স্টুডেন্ট, তুমি কী ভাবো, কোনো মাস্টারকে যদি ভদ্রভাবে জিজ্ঞেস করে স্যার আমরা কেন প্রেয়ার করছি, লাভটা কী হচ্ছে, তোমার প্রফিট কী? এতে প্রফিট কী? স্কুলের প্রফিট হচ্ছে না যে তোমাকে আর কি চার দেওয়ালের মধ্যিখানে রোবট বানিয়ে রাখছে, তোমার তো কোনো প্রফিট হচ্ছে না। কিন্তু তুমি ভাবো ওইখানেই যদি আর কি মানে, তো আমি জানি না এরকম ফিউচারে হবে কি না, বাট ওখানেই তুমি ধরো স্কুলে যারা যাচ্ছে ওখানে যদি এমন কোনো আমাদের সিস্টেম হতো যে বাচ্চাদেরকে স্কুলে মানে 30 মিনিটস কি 15 মিনিটস, 30 মিনিটস বেশি, অ্যাটলিস্ট 15 মিনিটস তারা মেডিটেশন করবে। সবার প্রথম মেডিটেশন করার পরে, মেডিটেশন মানে কোনো মন্ত্র না, কোনো করা মানে মেডিটেশন মানে এখানে কোনো ধর্মের কোনো লিঙ্ক থাকবে না, যে মানে হয় না কোনো মন্ত্র হয়ে গেলে মুসলিমরা বলবে আমরা কেন করবো, খ্রিস্টানরা না, আমি কোনো মন্ত্র না, অনলি নিজের শ্বাসটা ছাড়ছি, নিজের শ্বাসটা বের করছি, অনলি ফোকাস অন দ্যাট। এটা তো আর বলতে পারবে না কেউ অন্য কোনো ধর্মের লোকেরা আমরা কেন করবো, এটা আমার ধর্মের প্রবলেম হচ্ছে। তো তুমি নোটিস করে দেখো, কোনো জিনিস সিস্টেম যদি হয় যে প্রথম 15 মিনিট আর কি ভালো করে 15 মিনিট মেডিটেশন করবে, তারপরে সমস্ত কাজ বাজাবে। তুমি ভাবো ওই 15 মিনিট মেডিটেশন কি যদি, ওটাও তো একটা টাইপের ডোমেস্টিকেশন, কিন্তু দ্যাট টাইপ অফ ডোমেস্টিকেশন যদি ইয়ার্স অফ হয়, ওটা তোমার জীবনে দিগন্ত ওপেন করে দেবে, তোমার মনোসংযোগ বাড়াবে, তোমাকে রোবট বানানোর থেকে তোমাকে একটা ইন্ডিভিজুয়াল বিং বানাবে, যার মধ্যে ভাবনা শক্তি আছে, চিন্তা শক্তি আছে, যে তার ফোকাসকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে। কিন্তু সিস্টেম করলে তো সিস্টেম করতে পারে, এটার জন্য তো না গভর্নমেন্টকে একদম 100 কোটি টাকা খরচা করতে হবে, কিচ্ছু না, সিম্পল। কিন্তু সিস্টেম এটা তোমার সাথে কোনো দিন করবে না। সিস্টেম চাই না তুমি তুমি একটা জিনিস বিং, এই যে স্পিরিচুয়ালিটি, মানে এত প্রবলেম কেন? এই স্পিরিচুয়ালিটি মানে আমি যারা নামজপ ফামজপ করে বেড়ায় আমি ওদের কথা বলছি না, রিয়েল স্পিরিচুয়ালিটি মানে আমি এটা নিয়ে ভিডিও করবো যে রিয়েল স্পিরিচুয়ালিটি কী? রিয়েল স্পিরিচুয়ালিটি পুজো অর্চনা। এই তুমি পুজো অর্চনা নিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল, তুমি পুজো অর্চনার কথাই দেখো, ছোটোবেলা থেকে দেখো। আমি আমার কথা এখন ভাই হিন্দু গভর্নমেন্ট এসেছে, এখন হিন্দু ধর্ম নিয়ে বলাও খুব মুশকিল, তবু আমি তো হিন্দু, আমি আমার আবার কেউ বলো মুসলিম ধর্ম নিয়ে বলবো, আমি তো আর মুসলিম ধর্মের জন্মগ্রহণ করিনি না, আমি ওদের অতটা কী করে জানবো? যদি আমি জানি আমি অকপট বলে দেবো, ওতে আমার কোনো চাপ নেই। কিন্তু আমি বিঙে হিন্দু, আমি যেগুলো দেখেছি, আমার যেগুলো মনে হয়, আমি সেটা তোমাকে বলছি। এই ধরো আমাদের বাড়ির এলাকার পাশে এখানে আর কি একটা মানে ইয়ে আছে, মানে মূর্তি ফুর্তি হয় না, ওই কুমোরটুলির মতন আমাদের বাড়ির এলাকায় এখানে বিশাল দুর্গা পুজো বলো, কালী পুজো বলো, সব মূর্তি তৈরি হয়। তুমি ভাবো বছরের পর বছর দেখছি ওই কাকা মূর্তি তৈরি করে যাচ্ছে, পুরো একটা বড়ো সড়ো বিজনেস করে নিয়েছে। মানে কাকার সাথে সেদিন কথা বলছিলাম, কাকা আয় কত করো এইগুলো করে। কাকা বলছে যে দুর্গা পুজোর পিক সিজনে আর কি ভাই মানে 8 লাখ 10 লাখ 15 লাখ ইনকাম হয়ে যায়, বুঝতে পারছো? 8 লাখ কম, আর নর্মাল অ্যাভারেজ 1 লাখ 2 লাখ, একটা মফস্বল এলাকায় 1 লাখ 2 লাখ ইনকাম হয়ে যায়। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? তুমি এত ছিঁড়ে তাল পাকাচ্ছ, আর সেখানে কাকা কিচ্ছু যায় না, 4 পাশও না, সে কত পরিমাণে ইনকাম করছে, গল্প বুঝতে পারলো? সে তার এই বিজনেস তার ছেলে মেয়েকেও ট্রান্সফার করে যায়, ভালো কথা। এবার আমাদের যে ধরো আমাদের রিলিজিয়াস যে ডোমেস্টিকেশন, আমাদের কী শেখাচ্ছে? বাড়িতে একটা মূর্তি আনো,
এবার এই মূর্তিটাকে তুমি পুজো করো, হ্যানা ত্যানা করো। এবার তুমি ভাবো ওই মূর্তিকে পুজো করতে গেলে তাকে প্রত্যেকদিন তেল দিতে হবে, তাকে প্রত্যেক দিন হচ্ছে তোমার ধূপ দিতে হবে, তাকে প্রত্যেকদিন মিষ্টি দিতে হবে, সব কিছু দাও। দেখো আমি এই কথাটা কিন্তু কোনো হিন্দু ধর্মের মানুষকে আঘাত করার জন্য বলছি না, আগের থেকে বললাম ইফ ইউ মানে তুমি যদি হার্ট হও আই এম রিয়েলি সরি, আমি এখানে এটা বিয়ন্ডে গিয়ে কিছু বোঝানোর চেষ্টা করছি। তো ভাবো আলটিমেটলি যে অনেকে সন্ধে মন্দে দেয়, আমি তো দিই না ওইসব কাজ, আমি এইসব কাজ করি না, আমার মা দেয়। তুমি ভাবো এই যে আমার মা দেখি সন্ধে দেয়, হ্যানা ত্যানা দেয়, ধূপ ধরায়, কী লাভ? হ্যাঁ তুমি বলবে ধূপের আর কত পয়সা, তুমি ভাবো বছরের পর বছর 50 বছর 60 বছর ধরে তুমি যদি প্রত্যেক দিন ধূপ কেনো, প্রত্যেক দিন যে ফুল কি কোনো মানে তুমি ভাবো ঠাকুরকে ফুল দেয়, আমাদের কি কোনো প্রফিট হচ্ছে ঠাকুরকে ফুল দিয়ে? ভেবে দেখো কেউ এখন এখন কন্ডিশন ডোমেস্টিকেশন এই লেভেলে চলে গেছে যে ঠাকুরের নামে তুই কিছু বলছিস, তোর পাপ হবে, তো কালকে তোর এখনই অকাল মৃত্যু হবে, হবে, মানে এটা প্রবলেম হয়ে গেছে। মানুষের যে কোয়েশ্চেনিং মাইন্ডই চলে গেছে, মানে এটা প্রবলেম আমাদের, মানে এটা ভয়ঙ্কর সিচুয়েশান, মানে আর কি আমি নোটিস করি এই জিনিসগুলো। তুমি ভাবো না, আমার মা তো নর্মাল সেই আমলের মহিলাদের থেকে যথেষ্ট এডুকেটেড, কিন্তু আমার মাও এই জিনিসগুলো ভাবতে পারে না, বিকজ তাকে ডোমেস্টিকেশনই ওইভাবে করা হয়েছে। কথাটা বুঝতে পারলে? সেই বিয়ন্ডে গিয়ে ভাবতেই পারছে না, সে ভাবলেই তার মানে অদ্ভুত লাগছে, সহ্য করতে পারছে না এই কথাগুলো। তো আমি আমার অডিয়েন্সকে যেটা আমি মানে সাবস্ক্রাইবারদের যেটা বলতে চাই, তো তুমি ভাবো ওই যে মূর্তি, ধরো আমি যেমন আগে মানে যতদিন আমি এই ধরো রিয়েল স্পিরিচুয়ালিটি বুঝতাম না, যতদিন আমি যোগ বুঝতাম না মানে আর কি পুরোপুরি, তো আমি হনুমানজির খুব পুজো করতাম। তো আচ্ছা তুমি ভাবো হনুমানজিতে এক্স্যাক্টলি ওই টাইপেরই দেখতে, তার কি গ্যারান্টি? তার গ্যারান্টি কি? কারণ না কারো কল্পনাতে তো ওরকম হনুমানজিকে ওরকম দেওয়া হয়েছে রূপ, মা লক্ষ্মীর যে ওরকম রূপ, মা লক্ষ্মী আলটিমেটলি এগুলো তো রূপ দেওয়া হয়েছে না। কিন্তু এবার রূপ দিয়েছে কে কী করেছে আমার কোনো ব্যাপার না, সে যার যেটা ইচ্ছা জীবনে করতেই পারে। কিন্তু আমার কথা এই ধরনের যে ডোমেস্টিকেশন আমাদের সোসাইটিতে করা হয়েছে, এই ডোমেস্টিকেশনে যারা মূর্তি তৈরি করছে তাদের প্রফিট হচ্ছে, এই ডোমেস্টিকেশনে যারা ধূপ কোম্পানি বানাচ্ছে তাদের লাভ হচ্ছে, এই ডোমেস্টিকেশনে যারা মিষ্টি তৈরি করছে বিকজ ভোগ দিতে হয় ঠাকুরের তাদের লাভ হচ্ছে, এই ডোমেস্টিকেশনে যারা ফুল বিক্রি করছে চাষিদের তাদের লাভ হচ্ছে, বাজারে ফুল আলিদের লাভ হচ্ছে। আমার কি লাভ হচ্ছে কি লাভ? কেউ বলবে মানে বুঝতে পারছো? এবার যারা তুমি বলো যে নোটিস যারা তোমার ছোটোবেলা থেকে পুজো করো তোমাদের কোনো প্রফিট হয় এতে? এবার মেন কথা আমি বিঙে যেহেতু আমি বানিয়া ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, তো আই এম লাকি ফর দ্যাট। মানে আমার যেটা মনে হয় মানে আমাদের ছোটোবেলার থেকে আমি বাবার মধ্যে দেখেছি, আমার মধ্যে প্রফিট ছাড়া আমরা কোনো কাজ করি না। আর আমার ছোটোবেলার থেকেই মাইন্ডসেট, মানে ইভেন আমি ছোটোবেলায় তো বলতে পারতাম না কথা, ছোটোবেলা থেকে আমি যখন বাংলার ইতিহাস ভূগোলগুলো পড়তাম, বাংলার যখন কবিতাগুলো পড়তাম, আমি একটা মাস্টারকে জিজ্ঞেসই করেছিলাম স্কুলে, স্যার এই যে কবিতাগুলো পড়ছি বুঝে আমার কী হবে, আমি জেনে কী করবো, আমার কোনো লাভ হচ্ছে কি এতে, বা ইতিহাস আমি তো জেনে কী করবো? সেই মাস্টার আমার দিকে এইভাবে কটোমটো করে তাকিয়েছিল, আমার বাবাকে আর কি গার্জেন কর করেছে। তো আমার বাবা তো একটু বুদ্ধিমান, বাবা বুঝতে হবে বেশি পড়াশোনা করে এমন কিছু ছেড়ে যাবে না, বাবা এক কান দিয়ে শুনেছে এক কান দিয়ে বের করে দিয়েছে। কিন্তু যাই হোক, তো তুমি বুঝতে পারছো যে কী পরিমাণে আমরা ডোমেস্টিকেট হচ্ছি, মানে সিস্টেমকে উন্নতি করার জন্য, নিজের উন্নতির জন্য কিন্তু আমরা করছি না। কিন্তু নিজের উন্নতির জন্য যদি করতাম, বাবা মা ছোটোবেলার থেকে তার মানে ধরো মানে সিস্টেম আমাদেরকে পুজো অর্চনার দিকে কোনো দিন ঠেলতো না, সিস্টেম আমাদেরকে মেডিটেশনের দিকে ঠেলতো, সিস্টেম আমাদেরকে রিয়েল যে শাস্ত্র অষ্টাবক্র গীতা মানে এইসবের দিকে ঠেলতো। কিন্তু সেসব না করে আমরা কী করছি, হয় নাচন কোদন করছি, নাহলে অন্যকে বড়লোক হওয়ার পুরো কাজে লেগে যাচ্ছে। তুমি দেখো যারা কর্পোরেটে চাকরি করে, কর্পোরেট তো আমার মনে হয় সব থেকে বড় ডোমেস্টিকেশন ফ্যাক্টরি। আমি মনে একটা ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে, আমি যখন কলেজে পড়তাম ওই যে মাল খাওয়ার জন্য বলেছিলাম না, সেমিস্টার শেষ হয়ে গেছিলো, 1 মাস মানে বাড়িতে আসবো না, তো মাল খাওয়ার জন্য আমি কল সেন্টারে চাকরি করেছিলাম। তো ওখানে আমি একটা জিনিস নোটিস করেছিলাম, কল সেন্টারে যখন চাকরি করতাম 1 মাস তো করেছি, তো আমি দেখছি ছেলেদের সবাইকে ফর্মাল পরে আসতে হবে, ভাবো কল সেন্টার, ছেলেদেরকে সবাইকে ফর্মাল পরে আসতে হবে, মেয়েরা ফর্মাল না পড়লেও কোনো অসুবিধা নেই। এটা তোমরাও নিশ্চয়ই নোটিস, যারা আইটি সেক্টরে চাকরি করে তোমরা আমার কমেন্ট সেকশনে জানাও, আমার মনে হয় আইটি সেক্টরেও সেম, মানে ছেলেদেরকে ফর্মাল পরা মাস্ট। তুমি যদি ফর্মাল না পড়ো, তোমার মানে যে সুপারভাইজার রয়েছে সে কোনো একটা সিম্প হবে, সে সারাক্ষণ তোমার মাথাটা চিরবে ফর্মাল পর। এবার মেয়েরা যে ভাই কুর্তি পাজামা পরে আসছে কি কুচবি পরে আসছে, তাতে বা নর্মাল কোনো জিন্সের প্যান্ট টপ পরে আসছে, ওদের কি কোনোভাবে কিন্তু ওদের মেয়েদেরও তো ফর্মাল হয়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল না। তুমি অবাক হয়ে যাবে ডোমেস্টিকেশন কোন লেভেলে চলে গেছে মনুষ্য জাতির, যে যারা ধরো কর্পোরেট সেক্টরে চাকরি করে তারা তো এডুকেটেড, তারা তো আনএডুকেটেড নয়, যেটাকে আমরা বলি সো কল যে এডুকেটেড বলি। কারোর মাইন্ডে আমি যখন জিজ্ঞেস করেছিলাম, মানে আর কি তোমার ওই আমার একটা বন্ধুর রেকমেন্ডেশনে তো আমি আইটি সেক্টর ওই কল সেন্টারে গিয়েছিলাম, তা আমি ওকে যখন ও যেহেতু ছোটোবেলার থেকে ওই সব করতো বলে মানে আর কি, আমি ওকে জিজ্ঞেস আচ্ছা ভাই এই সব কটা মেয়েগুলো দেখছি ভাই বিন্দাস জামা কাপড় পরে আসছে, আমার কোন চুলকানি যে আমাকে ভাই ফর্মাল পরে আসতে হচ্ছে পুরোপুরি, বা কোম্পানিটার নাম তো আমি বলতে পারছি না, মানে ধরে নাও কলকাতার ঠিকঠাক কল সেন্টার কোম্পানি, বড় আইটি সেক্টর কোম্পানি,
বলছে আর বলছি তুই এসব আমাকে তখন জিজ্ঞেস করি তোর এইগুলো ব্রেনে আসে কোথার থেকে ভাই, আমরা তো কখনো এরকম ভেবে দেখিনি পুরোপুরি। তো তখন আমি আর এইসব নিয়ে কোনো, আমি ভাই কী বলে 1 মাসের জন্য ভাই 12,000 টাকা না 13,000 টাকা তখন পেয়ে গেছিলাম। আমার এত দিমাগ খাটিয়ে কী হবে, ভাড়মে যাই শালা, সব কটা ওখানে গাধা গরু হওয়ার জন্য চাকরি করছে করুক। তো বুঝতে পারছো এই যে কর্পোরেট সেক্টরে তুমি নোটিস করে দেখবে কর্পোরেট সেক্টরের কাজ কী, যারা যারা কর্পোরেটে চাকরি করে তোমরা বলো, এই কর্পোরেট সেক্টরে মানে ওরা সবসময় দেখায় যে আমার যে এমপ্লয়িজগুলো খুব ডিসিপ্লিন, মানে তোমাকে মুরগি বানিয়ে সিস্টেম ইনকাম করছে, বুঝতে পারছো, সিস্টেমের উপরে। মানে ওরা দেখবে এই তোমাকে নিয়ে মাঝে মাঝে পাপে যাবে, তোমাকে নিয়ে মাঝে মাঝে এই পিকনিকে যাবে, পিকনিক মানে হয় না এই সুইমিং পুলে বিভিন্ন জায়গায় গিয়ে যাবে, তোমাকে ট্রিট দেবে, তোমাকে ফরমালস পরিয়ে রাখবে, ছবি তুলবে। এরা কেন করে এই জিনিসগুলো কখনো ভেবে দেখেছো? তারপর তোমাকে নিয়ে ধরো কোনো ফার্ম হাউসে যাবে, ওখানে ছবি তুলবে, এ করবে, হ্যানা কোনো করবে, এগুলো কেন করা হয় তুমি কী ভাবো? কোম্পানি তোমাকে খুব ইয়ে করা হয়, ইউআরে গরু, আমি প্রথমে যে উদাহরণটা দিলাম, তোমার থেকে যাতে ম্যাক্সিমাম দুধ বের করা যায় তার জন্য পুরোপুরি এই সিস্টেমটা তৈরি হয়েছে। কোম্পানি কী করে, এই যে ম্যাক্সিমাম ইন্ডিয়ান কোম্পানি তো সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি, তোমার এই ধরনের ছবিগুলো দিয়ে ওরা ফরেন ক্লায়েন্টসকে এই ছবিগুলো পাঠায়। এই যে এইচআরগুলো থাকে, এইচআরগুলোর কাজ কী দেখবে, সব এইচআর যে মেয়েগুলো হয় না, ওরা দেখবে সবসময় দাঁত এরকম কেলিয়ে থাকে, সবার সাথে কেলিয়ে দাঁত কেলিয়ে কথা বলে। ওরা তোমাদেরকে রীতিমতো ওরা সব কিছু দেখবি, এই সুন্দর সুন্দর মোড় দেখবি ম্যাক্সিমাম ক্ষেত্রে এইচআররা ছবি তোলে। এই ছবিগুলো ফরেন ক্লায়েন্টসদেরকে পাঠিয়ে দেখানো হয় যে দেখো আমাদের কোম্পানিতে কত পরিমাণে প্রফেশনালিজম আছে, আমাদের কোম্পানিতে যারা জব করছে তারা কত বেশি ডেডিকেটেড, আমরা কোম্পানির এমপ্লয়িকে কত পরিমাণে হ্যাপি রাখি। এদিকে যে কোম্পানির ভেতরের যারা এমপ্লয়ি তাদের যে ষষ্ঠী পুজো হয়ে যাচ্ছে, ওখান থেকে যে মানে স্পাম বেরোনোর জায়গায় হিসু বেরোচ্ছে, আর মেয়েদের এগের জায়গায় যে ওখান থেকে পিঁপড়ের ডিম বেরোচ্ছে, সেটা নিয়ে কোনো গল্প নেই। বুঝতে পারছো তুমি কী বলতে চাইছি? তো এইভাবে তোমাকে ধীরে 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 সম্পূর্ণ পরিমাণে আর কি মানে ইয়ে করা হচ্ছে। এডুকেশনের ক্ষেত্রে দেখো মানে এমন কোনো জায়গা নেই আমি যেখানে দেখি না ডোমেস্টিকেশন হচ্ছে না। এডুকেশন তুমি নোটিস করো, আজকে তুমি ভাবো এই যে আমার একটা ফ্রেন্ড আছে, সে ডেন্টিস্ট, তো সে কিন্তু মোটামুটি ধরো 5 বছর পড়াশুনো করে ডেন্টিস্ট্রি করে কত মোটামুটি ধরো 20-30 লাখ তার খরচা হয়েছে, 23 কত 30 লাখ মতন তার খরচা হয়েছে ধরো সব কিছু দিয়ে, থাকা খাওয়া হ্যানা দিয়ে। তো সে এখন মোটামুটি ধরো ইনকাম করছে 25,000 মতন পার মান্থ ইনকাম করছে, কি 30,000 মতন ইনকাম করছে, ঠিক আছে চলো মেয়ে মানুষ হয়ে ইনকাম করছে 30,000, ঠিক আছে খারাপ না। কিন্তু আমার কথাটা তুমি ভাবো, আবার আমার হচ্ছে একটা কী বলে, আমার একটা ফ্রেন্ড আছে মানে কলেজে পড়তো, ও ভাই মানে কী বলে মানে আমাদের কলেজে রেকর্ড লাগিয়ে দিয়েছিল, আমাদের কলেজে ও রীতিমতো ভাই সব কটাই মানে টানা 2খানা সেমিস্টার সব কটাতে সাপ্লি পেয়ে গেছিলো, রেকর্ড মানে 4 পয়েন্ট নাম্বার পেয়েছিলো, 4 পয়েন্ট না 3 পয়েন্ট নাম্বার পেয়েছিলো WBT-তে রেকর্ড। তো বুঝতে পেরেছো তো আর কি। তো আমার কথাটা যেটা আমি বলতে চাইছি, তো ও একটু ফরেন লাইফস্টাইল, ওয়েস্টার্ন লাইফস্টাইল পছন্দ করে বেশি, ঠিক আছে সেটা তার ব্যক্তিগত লাইফ। এবার ওরা ছোটোবেলার থেকে আমি দেখতাম ও কলেজে যখন আসতো, মানে আমি তো গ্রামের ছেলে ভাই অত বুঝতাম না, ইভেন এখনও আমার ওই ট্যাটু ম্যাটু হ্যানা ত্যানা ওইসব খুব একটা ভালো লাগে না আর কি পুরোপুরি। তবুও ওর জীবনে খুব ছোট্টবেলা থেকে শখ ছিল ভাই আমি ট্যাটু আর্টিস্ট হবো। আমি বললাম ট্যাটু আবার কী জিনিস, যখন প্রথম কলেজে গেলাম তারপর ও দেখালো এইসব, ওর হাতেও দেখতাম এই দিক দিয়ে ওই দিক দিয়ে, আর জিম তখন তো জিম ফিম করতো, ও দেখতো হাতে এই দিক দিয়ে ওই দিক দিয়ে ট্যাটু ম্যাটু। আমি দেখতাম এখানে ভাই লাল কালারের ট্যাটু, এখানে আবার দেখতাম ভাই সবুজ কালারের ট্যাটু, দেখে মন্দ লাগতো না, ভালোই লাগতো পুরোপুরি। ও আবার গলায় ট্যাটু করতো। তো আমি ওকে কালকে ফোন করেছিলাম, তোমরা মনে হয় দেখতে পাচ্ছ এই আমার হাতে না এই জায়গাটা নোটিস করছো, এই জায়গাটা আমার একটু পুড়ে গিয়েছিলো আর কি। তো এই জায়গাটা কেমনটা দেখতে লাগে না, এই জায়গাটা পুড়ে গিয়েছিলো। তো আমি কালকে ওকে ফোন করেছিলাম, আরে ভাই তুই আছিস, তো আমার মানে একটা জায়গায় তোকে ছবি পাঠালাম যে এই জায়গাটা আমার পুড়ে গেছে, তো এই জায়গাটা ট্যাটু করবো। এবার ট্যাটুটা তুই এমনভাবে করবি যে ওই ট্যাটুটা যেন দেখা না যায়, বোঝা না যায়, ঠিক আছে সুন্দরভাবে ট্যাটু করবি ওই জায়গাটা জুড়ে। তুই কী করবি তুই জানিস যে আমার পার্সোনালিটির সাথে কোনটা স্যুট করে, তোর ইচ্ছা, আমি কোনো এখানে ইন্টারফেয়ার করবো না। তুই যেভাবে করবি তুই বল কত লাগবে তোর, আর তুই কত কিন। তো এই সব নিয়ে বললো হ্যাঁ ঠিক আছে করে দেবো। হ্যাঁ ঠিক আছে, যখন আমি সময় পাবো এই যাবো আর কি কলকাতাতে। তো তখন আমি বলছি কথা, আর আমার যা কাজ, যে কোনো বিজনেস যেই করবে, চাকরি যে করবে, আমার তার থেকে তার আপডেট নিতে হবে, তা ওর বিজনেসে কেমন অপরচুনিটি। তো আমি বলছি তোর বিজনেসে কেমন ইনকাম হয় হ্যানা তেনা। তো ও বলছে ভাই মানে ও 2খানা কলকাতায় ব্রাঞ্চ ওপেন করে দিয়েছে, বুঝতে পারছো, কলকাতায় দুটো ব্রাঞ্চ ওপেন করে দিয়েছে, এবার বলছে রাঁচিতে একটা ব্রাঞ্চ ওপেন করবে। আমি বলছি আমি বলছি মানে প্রচুর পরিমাণে লোক করে নাকি, বলছে এখন মানে আজকালকার মেয়েদের দেখো, মেয়েদের ডোমেস্টিকেশন কী জন্য করা হচ্ছে, বলছে মেয়েদের চাহিদা সব থেকে বেশি, আর মেয়েদের চাহিদা আর ওই একতরফা পেয়ার যারা করে, যারা একতরফা পেয়ার গার্লফ্রেন্ডের নাম হাতে লিখবে, গার্লফ্রেন্ড বি বলেও পাত্তা দেয় না, তো এখানে হাতে লিখবে। আর মেয়েদের হচ্ছে হয় না, মেয়েদের তো ডোমেস্টিকেট ঘরের বউ হওয়ার জন্য তো করছে না, সিস্টেমের মানে করার জন্য, সিস্টেমের উন্নতির জন্য করা হচ্ছে। এবার মেয়েরা কী করছে, কর্পোরেটে চাকরি করছে, এমনি ফ্রাস্ট্রেটেড, সে ভাবছে গলায় ট্যাটু করে প্রজাপতি এঁকে পিঠে এঁকে, বা মেয়েরা স্লিভলেস ব্লাউজ পরবে ছেলেদেরকে আকর্ষণ করার জন্য, তো পিঠে একটা সুন্দর টাইপের ট্যাটু করলে যার যার মেন্টালিটি সে করছে। তো বলছে ভাই বিশাল ইনকাম হচ্ছে রীতিমতো।
একটা পুরোপুরি একটা মেয়ে তো বলছিল, একটা মেয়েও আমাকে বলছিল ভাই সে বলছে বলছে মানে ও মালটা ওয়েস্টার্ন কিন্তু থিঙ্কিং প্রসেস পুরো আমার মতন, পুরো কনজারভেটিভ। তো বলছে ভাই একটা মেয়ে এসেছিল রীতিমতো ভাই মানে এটা খুলে রীতিমতো বুকের ওপরে ট্যাটু বানিয়েছে নিজের কী বলে বয়ফ্রেন্ডের জন্য। বাহ ভালো। তো যাই হোক, তো ব্যাপারটা আমি বলতে চাইছি, তো রীতিমতো ইনকাম করছে পার মান্থ 1 লাখ 1.5 লাখ এরকম উপরে, বুঝতে পারছো? কারণ আমাদের কলেজে মানে যে ধরো টপ মানে আর কি, মানে ও বলছে ভাই এইভাবে যদি চলতে থাকে মোটামুটি, যদি লকডাউন ফকডাউন না হয় ওরকম সিস্টেম, ভাই মানে ট্যাটু বিজনেস ইন্ডিয়াতে রকিং। এবার তুমি ভাবো ট্যাটুর জন্য তো কোনো রকম স্কুল কলেজ তো হয় না, না স্কুল কলেজ থেকে আমি পড়াশুনো করবো, এখান থেকে এই কোর্স করব এই করব। এবার যারা হয় না, যারা রিয়েল টাইপের, যাদেরকে সমাজ তন্ত্র এই ডোমেস্টিকেট করতে পারে না, তারা এই ধরনের ফিল্ডে যায়। তুমি ভাবো ও কি ও আমার এর তো কোনো কোর্স হয় না, কিন্তু ও কিন্তু কোনো না কোনোভাবে কারো না কারোর সঙ্গে কাজ করে ও কিন্তু ট্যাটু যেই মানে এই যে আর্ট, এই আরও আর্টিস্টিক। আমি যেমন একদমই আর্টিস্টিক না, আমার এই আর্ট জিনিসটাই মাথায় ঢোকে না, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড টাইপের। ও ছোটোবেলা থেকে খুব আর্টিস্টিক, ও কিন্তু এই সব কিছু শিখে গেছে। ও শিখে গিয়ে সেটাকে বিজনেসে রূপান্তরিত করে দিয়েছে, বুঝতে পারছো গল্পটা? তো এবার এই জিনিসগুলো, এবার তোমার ব্যাপারটা কী হচ্ছে, তো এই যে সিস্টেম তোমাকে একটা ফিক্সড পয়েন্ট অফ ভিউতে তোমাকে চালানো করছে যে সিস্টেমের প্রফিট হয়, তোমার যাতে প্রফিট হয় সিস্টেমের কোনো চুলকানি নেই। সিস্টেম তোমাকে গাধাগরুর মতন মানে ইয়েতে পড়িয়ে দেবে, সরকারি চাকরির জন্য পর, এই কর্পোরেটের জন্য পর। ও তুমি ভাবো ও হচ্ছে মুক্ত, মানে মুক্ত চেতনা আর কি পুরোপুরি, যখন যা ইচ্ছা তাই করছে, যখন যা ইচ্ছা তাই করছে, খাচ্ছে বিন্দাস পুরোপুরি। আর তুমি একটা কিউবিকেলের মধ্যে বসে বসে, এই হচ্ছে ব্যাপার। তারপরে তুমি দেখো মানে পলিটিক্সের ক্ষেত্রে আমি যেটা নোটিস করি, বিকজ এখন তো প্রচণ্ড পরিমাণে বাড়বে, বই কমবে না পলিটিক্সের ক্ষেত্রে। মানে পলিটিক্সের ক্ষেত্রে মানে ধরো আমি কোনো কাউকে খারাপ বলছি না, কাউকে ভালো বলছি না, বাট আমার যেটা মনে হয় মানে আমরা কি ভাববো, আমরা কি ধরো আজকে যদি ধরো নিউজ মিডিয়া না থাকতো, আজকে যদি এইসব কিছু না থাকতো, তুমি সত্যি করে ভাবো আমরা কখনো ভাবতাম মানে মানে আমাদের লাইফের যে কোনটা ভালো কোনটা খারাপ এটার ডিসিশন হতো আমাদের জীবনযাত্রা যে টাইপের, সেই অনুযায়ী আমরা ডিসাইড করতাম যে এটা ভালো ওটা ঠিক। কিন্তু এখন কোন দেশ ভালো কোন দেশ খারাপ এটা ডিসাইড হচ্ছে নিউজ মিডিয়া কী বলছে, কোন ধর্ম ভালো কোন ধর্ম খারাপ এটা ডিসাইড হচ্ছে মানে নিউজ মিডিয়া আমাদেরকে যেভাবে শেখাচ্ছে। কোন খাবার ভালো কোন খাবার ভালো না এটাও ডিসাইড করছে। মানে কেন খাবার মানে আমি গরুর মাংসের কথা বলতে যাচ্ছি, আমার কেউ তো ভাববে এখন এই মোল্লাদের নাকি তারিফ করছি, না ওরকম না। মানে তুমি কোন খাবার ভালো মানে ইন দ্য সেন্স তুমি ভাবো মানে এখন সিস্টেম কীভাবে মানে আমি মাঝে মাঝে বিভিন্ন উল্টোপাল্টা মানে হয় না মানে বিশেষ করে ম্যাক্সিমাম তো এইসব কাজগুলো মেয়েরা করে বেড়ায়, 2 পয়সার নিউট্রিশনিস্টের কোনো কোর্স হয় না, জানো তো সত্যি বলতে। তো আমি দেখি সবাই বলে নিজেকে নিউট্রিশন বলে কোনো কোর্স হয় না, যে কোর্সগুলো হবে সব ডাইটিশিয়ান বলে একটা কোর্স হয় গভর্নমেন্ট অ্যাপ্রুভ, নিউট্রিশনের ওই মানে 5 দিনের কোর্স 10 দিনের কোর্স ওটা কোনো কোর্সের মধ্যে পায় না, কিন্তু মেয়েরা দু কলম পড়াশুনো করে নিজেরাই নিউট্রিশনিস্ট বলে। আমি সেদিন দেখছি কিছু কিছু মেয়েদের পডকাস্ট দেখি হ্যানা ত্যানা দেখি, এত ইরিটেট লাগে, মেয়েরা নিউট্রিশন নিয়ে এত ভুলভাল, শুধু মেয়েরা কিছু কিছু ছেলেরাও ওর মধ্যে ইনক্লুডেড আছে অবভিয়াসলি। কেউ বলছে চিড়ে খাওয়া নাকি খুব খারাপ, কেউ বলছে ভাত খাওয়া খুব খারাপ রুটি খাওয়া খুব ভালো, কেউ বলছে মানে অদ্ভুত ক্লেম যার কোনো সাইন্টিফিক এভিডেন্স আছে, কেউ বলছে কফি খাওয়া নাকি খুব বাজে। কোনো সাইন্টিফিক এভিডেন্স আছে? কোনো কিচ্ছু আছে না, মুখ দিয়ে হাগার দরকার আমি হেগে দিলাম। তো আলটিমেটলি প্রচুর পরিমাণে মানুষ আছে তাদের কথাগুলো বিশ্বাস করি, ইভেন কিছু কিছু ডাক্তারও আছে আমার এখন অবাক লাগে, জিওল মাছ নাকি খুব ভালো, মানে জিওল মাছ খেলে রক্ত হয়, মানে জিওল মাছ বা এমনি জিওল মাছের অত দাম, মানে জিওল মাছ খেলেই রক্ত হয়, আর পৃথিবীতে এত খাবার আছে আর কিছু খেলে রক্ত হয় না। কী আর বলবো, মানে আমি বলতে এটাই চাইছি মেন কথা, যে সিস্টেম তোমাকে অদ্ভুতভাবে চালনা করছে সব থেকে, মানে তুমি নিজের বিচার বুদ্ধি দিয়ে ঠান্ডা মাথায় ভেবে কোনটা রাইট কোনটা রং তুমি জানছো না। আর মেন কথা এই ধরনের যে বিভিন্ন রকম এই তো আমি কিছু ছোটো ছোটো নিজের যতটুকু ভেবে আমি বুঝতে পারি ডোমেস্টিকেশন আমাদের সাথে কী করে হচ্ছে, ফ্রম স্পিরিচুয়ালিটি, ফ্রম এডুকেশন টু পলিটিক্স টু ম্যারেজ লাইফ টু ইচ অ্যান্ড এভরিথিং। মানে তুমি দেখো না কিছু কিছু লোকেদের ডোমেস্টিকেশন এমনভাবে করে দেওয়া হয়েছে যে অ্যালোপ্যাথির কাছে পৃথিবীর সমস্ত মানে রোগের নিরাময় আছে, আর আয়ুর্বেদ হোমিওপ্যাথি বা আরও যে প্যাথিগুলো আছে ওগুলো হচ্ছে সব ফালতু, মানে তোমাকে ডোমেস্টিকেট অলরেডি করে দিয়েছে, কিন্তু তোমাকে এইটা শেখাচ্ছে না। কিছু কিছু রোগের জন্যে আয়ুর্বেদ খুব ভালো, কিছু কিছু রোগের জন্যে মানে অ্যালোপ্যাথি খুব ভালো, কিছু কিছু রোগের জন্য আবার হোমিওপ্যাথি প্রচণ্ড ভালো, এইভাবে তোমাকে শেখানো হচ্ছে না।
সিস্টেম ফার্মাসিউটিক্যালস কোম্পানি তোমাকে শেখাচ্ছে এইটাই ভালো, এইটাই ভালো। মানে তোমার না ফার্মাসি যেমন তোমার সিস্টেম এখন শেখাচ্ছে যে যত পরিমাণে মেয়েরা আর কি টক্সিক হবে, সেই টক্সিক মেয়েরাই ঘরের বউয়ের জন্য ভালো। মেয়েরা যত বেশি ইন্ডিপেন্ডেন্ট হবে, মেয়েরা যত বেশি ভালগার হবে, যত বেশি কী বলে ফ্যাদামিস্ট হবে, তত তোমার জন্য ভালো। তারপর তুমি ঘরে আনছো, তারপর তো বুঝতে পারছো কী হচ্ছে পুরোপুরি গল্প। তো আমার কথা এই ডোমেস্টিকেশন থেকে ভাই সিস্টেম তো কোনো দিন চেঞ্জ হবে না, সিস্টেমের মতন চলবে। তো সবসময় মাইন্ড সবসময় ডোমেস্টিকেশন থেকে বেরিয়ে এসে ডোমেস্টিকেশন সেই ডোমেস্টিকেশনই ভালো যে ডোমেস্টিকেশন তোমার জীবনে উন্নতি করবে, তোমার জীবনকে একটা মানে আনন্দের দিকে নিয়ে যাবে। যে ডোমেস্টিকেশন তোমার কোনো উন্নতি হচ্ছে না, অপরের সবার উন্নতি হচ্ছে, সমাজের উন্নতি হচ্ছে, গভর্নমেন্টের উন্নতি হচ্ছে, গোষ্ঠীর উন্নতি, তোমার গুরুর উন্নতি হচ্ছে, তোমার ধর্মের উন্নতি হচ্ছে, তাহলে নোটিস করবে একটা ওই কী যেন সিনেমা আছে না রং নাম্বারে, তো রং নাম্বারে। সো আই হোপ ইউ লাইক দ্য ভিডিও।